খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আমরা আলাপ করব আজকে ফুটবল নিয়েই। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক। মানিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। মানিক ভাই, আমরা বলছিলাম যে আমাদের আজকের আলাপের বিষয়টাই হচ্ছে ফুটবল, এবং ফুটবল নিয়ে আলোচনা করার অনেকগুলো বিষয় আছে এই মুহূর্তে। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এই মুহূর্তে মনে হচ্ছে যে গতকাল বিসিবির একজন পরিচালক ফুটবল নিয়ে যেসব মন্তব্য করেছেন, সেসব নিয়ে বিস্তর আলাপের সুযোগ আছে। আপনাদের বেশ কয়েকজন সাবেক ফুটবলারের কাছ থেকে আমরা এর মধ্যে অনেক ধরনের প্রতিক্রিয়াও দেখেছি। আমরা আপনার কাছে ফেরার আগে শুরুতেই একটু দেখে নিতে চাই উনি কি বলেছেন গতকাল। বড় প্রবলেম হচ্ছে যেটা কালকে সিলেবাসে নাই, সেটা আজকে বলছি। ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারা বাংলাদেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে, যে কারণে কুমিল্লার ক্রিকেট লিগ 12 তারিখ থেকে শুরু হবে। প্রাগৈতিহাসিক আমলের ক্রিকেট শুরু হচ্ছে কুমিল্লায় ম্যাটে। ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কারণ আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে, সে মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। যার কর্নার, কার ফাউল, কে আসবে সবাই দাবি করে। কিন্তু ক্রিকেটটা এমন না, জ্যান্টলের মধ্যে হাইটে বেড়ে যায় স্নিকটিক হলে, তাই না? তো আমরা যেটা বলতে যাচ্ছি, আমাদের বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করবো, আমাদের সিনিয়র যারা আছেন বোর্ড মেম্বার তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ইমিডিয়েট বাফুফের সাথে বসেন। আমরা তো মারামারি করতে যাবো না, বাট প্রয়োজন হলে করব। কারণ হচ্ছে আমাদের খেলতে হবে, আমাদের বাচ্চাদের খেলতে হবে, আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে। আর টুর্নামেন্টের আমাদের অনেক রেঞ্জ, অনেক লেভেলের টুর্নামেন্ট আমাদের সামনে আসছে। এটা হচ্ছে, আমি যেহেতু এজ লেভেলের চেয়ারম্যান হয়েছি, আমি অবশ্যই বাচ্চাদের কথাই বলবো। আমরা যদি লিগ শুরু করতে না পারি, লিগের তো অনেক জটিলতা, তার মধ্যে স্কুল ক্রিকেট হবে, এজ লেভেলের ক্রিকেট হবে, ট্যালেন্ট হান্ট হবে, বিভিন্ন টুর্নামেন্ট হবে, ওমেন ডে হবে, অনেক ধরনের প্রিপারেশন বিসিবির বাইরেও আছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি আবারও পরিষ্কারভাবে, ফুটবলের সাথে আমাদের একটা হ্যাস্তন্যস্ত করা খুব জরুরি। অনেক ভাই, ক্রিকেটের লিগ আয়োজনে বা তৃণমূল পর্যায়ে ক্রিকেট আয়োজনে সবচেয়ে বড় বাধা হচ্ছে ফুটবল, এটি বলছেন বিসিবির একজন পরিচালক। আপনি কতটা একমত? ধন্যবাদ। আসলে উনি যে বক্তব্যটি দিয়েছেন, আমি ওনারও একজন ফ্যান, ওনার গানের ভক্ত। আচ্ছা, ক্রিকেটের না, ওনার ক্রিকেটের না, আর হলো বাংলাদেশ ক্রিকেটের আমি একজন ভালো ফ্যান। আমি খেলাগুলো দেখি। আমি রিসেন্টলি বাংলাদেশ মহিলা ওয়ার্ল্ড কাপে, যখন মহিলা ক্রিকেট দল যখন ওয়ার্ল্ড কাপে খেলেছে, তাদের প্রত্যেকটি খেলা দেখেছে। আনফর্চুনেটলি খারাপ রেজাল্ট করেছে। বাট ওনার যে ভাষাগত সমস্যা, আমার কাছে মনে হচ্ছে ওর ভাষাগত সমস্যা হচ্ছে, এবং সে বুঝতে পারেনি হঠাৎ করে ক্রিকেট বোর্ডে আসছেন এবং একটা দায়িত্ব পালন করছেন। এখানে বোর্ডের একটি সবাই ছিল, মোটামুটি সভাপতি থেকে শুরু করে সবাই, এটা অফিসিয়াল একটা মিটিং। তো সেখানে সে যে বক্তব্যগুলো দিয়েছেন ফুটবলের অ্যাগেনস্টে, উনি ফুটবল সম্পর্কে আসলে তার ধারণা নেই। ওয়ার্ল্ড ফুটবল সম্পর্কে তো নাই, বাংলাদেশ ফুটবল সম্পর্কে তার বেশি একটা ধারণা নেই। গ্রাম অঞ্চলে এখনও ফুটবল, ক্রিকেট জনপ্রিয় খেলা হলেই বোঝা যায় যে গ্রাম অঞ্চলে ফুটবল কতটা জনপ্রিয়। উনি যে বক্তব্যটি দিয়েছেন, ফুটবল তো মানে আমাদের প্রচলিত কথা যেটা মেয়েদের ফুটবল না, কিন্তু মেয়েরাও এখন ফুটবল খেলে, একটু শারীরিক শক্তি প্রয়োগ করে, এটা স্বাভাবিক কারণে হবে। এবং এটা নিয়ে সমালোচনা করার ওনার কোনো অধিকার নাই, কারণ ফুটবলে অনেক নিয়ম কানুন আছে, নিয়মের মধ্যে থেকেই ফুটবল খেলা হয় এখন বর্তমানে আরও বেশি। তো উনি যে বক্তব্যটি দিয়েছেন, আমি মনে করি যে এইটা যদি তার অফিসিয়াল বক্তব্য হয়ে থাকে, একটা অফিসিয়াল মিটিংয়ে দিয়েছে, ওখানে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, অন্যান্যরা ছিলেন, তো আমার মনে হয় যে এই ব্যাপারটা ওনাকে গুরুত্ব না দিয়ে ক্রিকেট বোর্ডকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এই ক্রিকেট বোর্ড যাতে এই কথাটি উজ্জ্বল করে নেন, ফুটবলের অ্যাগেনস্টে যেসব কথা বলেছেন তারা, এবং যেই বক্তব্যটি দিয়েছেন এটা অ্যাগেনস্ট দ্য ফুটবল এবং বাংলাদেশের ফুটবলার এবং ফুটবলের অ্যাগেনস্টেই দিয়েছেন। কারণ এখানে আরও কথাগুলো এখন আপনারা প্রচার করেননি এইটাতে। উনি ফুটবলারদের সম্পর্কে অনেক কথা বলেছেন, আমাদের ফুটবল নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলো অনেক আসেনি, পুরোটা আসলে হয়তো আরও ভালো হতো বলতে।
তো আমি মনে করি তার এই বক্তব্য, আমি আপনাকে বলি, উনি বলেছেন ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এই ধরনের একটা কথা বলেছেন। ব্যবহার সম্পর্কে বাংলাদেশের কালচারের কথা যদি বলে থাকেন, অনলি ফুটবলার আছে কেন, যে কোনো খেলাই বডি কন্ট্যাক্টের খেলায় এই হ্যাসেলগুলো হবেই। এটা রেফারি আছেন, আইন আছে, এটা তারা প্রয়োগ করবে, উনি বলার এটা কিছু নাই। এবং এই ধরনের বক্তব্য একটা মনে করি যে ছেলে মানুষের কথাবার্তা, উনার স্টেজে উনি গায়ক হিসাবে যতটা জনপ্রিয় এবং এই কথার পরিপ্রেক্ষিতে তাকে অনেক নিচে নামিয়ে নিয়ে আসছে। আমি মনে করি তার এই বক্তব্য এই বিসিবি থেকেই এই বক্তব্যটি তুলে নেওয়া উচিত এবং ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি, যদি একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে চায়। না তো পুরো বাংলাদেশই একটা রিয়্যাক্ট হবে, যে রিয়্যাক্টটা উনি কিন্তু সামলাতে পারবেন না। উনি যতই যাই করেন, রাজনীতিবিদ, উনি রাজনীতিও করেন, কিন্তু এই ধরনের বক্তব্য রাজনীতির ক্ষেত্রে মানায়, স্পোর্টসে নয়। আরেকটা কথা উনি বলেছেন যে মাঠগুলো সব দখল করে রেখেছে বাফুফে জেলা পর্যায়ে, এবং সেটার কারণে যেটা হয় যে ক্রিকেটের পিচগুলো নষ্ট হয় বা ক্রিকেটাররা প্রপার উইকেটটা পান না, সেটা তার দাবি আর কি। এই বিষয়ে মনে হয় মানে তৃণমূল পর্যায়ের খেলা নিয়ে, ক্রিকেট ফুটবল নিয়ে অনেক আগে থেকেই একটা দ্বন্দ্ব চলছিল, আমরা জানি। এটা এখন পর্যন্ত সমাধান করা হয়নি কেন? কারণ আপনিও অনেক বছর আপনি ফুটবল দলকে কোচিংও করিয়েছেন, সো আপনিও অনেক বছর ধরেই ফুটবল খেলেছেন, ফুটবলের দলগুলো চালাচ্ছেন, সামলাচ্ছেন জেলা পর্যায়ে বা তৃণমূলে আপনিও নিশ্চয়ই গেছেন। তো এইটার আসলে সমাধানটা কোথায় বা কি? না, উনি যে বক্তব্য দিয়েছেন, উনি আসলে বাংলাদেশের ফুটবলের ইতিহাস সম্পর্কে উনি জানেন না। বাংলাদেশ হওয়ার পরে কিন্তু ফুটবল বাংলাদেশের একমাত্র খেলা যেটি অত্যন্ত জনপ্রিয় ছিল প্রতিটি জেলায়। তখন তো 17টি জেলা ছিল, 19টি জেলা ছিল। তো ওই জেলাতে সবসময় ফুটবল খেলাই সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। ক্রিকেট কিন্তু ওইভাবে হতো না। আমি ক্রিকেটকে তো সামনাসামনি দেখেছি, ক্রিকেট কিভাবে উত্থান উপরের দিকে গেছে। তখন ক্রিকেটের অবস্থান ছিল, বাংলাদেশে যারা অফিসে চাকরি করতেন তারা কোনো রকম এসে ক্রিকেট খেলতেন, 3 মাসের ক্রিকেট ছিল। কিন্তু ফুটবল কিন্তু সারা বছরের খেলা ছিল পুরো বাংলাদেশ ব্যাপী। তো যদি বাংলাদেশ সেই জায়গাগুলো দখল করেছে আসলে ক্রিকেট, না ফুটবল। আমি মনে করি যে প্রত্যেকটি জেলায় এখন দখল করে আছে হলো ক্রিকেট, কারণ এটা আমাদের সম্পত্তি ছিল সবগুলো স্টেডিয়ামে। আপনি যদি যেতেন তখন বোঝা যেত যে ফুটবল ছাড়া অন্য কিছু নাই, অন্য খেলা আছে বলে মনে হতো না আমাদের কাছে। তো সেক্ষেত্রে উনি জানেন না বলে এইসব কথাবার্তা বলেছেন। আসলে আমরা বরং আমাদের ফুটবল ফেডারেশন বা আমাদের জেলা ক্রীড়া সংস্থাগুলো বা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো মাঠ নিয়ে সমস্যায় ভুগছে পুরো বাংলাদেশে। তারা মাঠের কারণে ফুটবল লিগগুলো ঠিকমতো চালাতে পারে না। উনি বোধহয় এগুলো জানেন না, যার জন্য উনিও উদুর পিণ্ডে বুধুর ঘাড়ে চাপিয়েছে। তো আমার মনে হয় যে এগুলোর সমাধান তো অবশ্যই আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমাদের সমাধান করা সম্ভব, কিন্তু উনি যেভাবে বলেছেন এতটা কিন্তু না, এতটা কিন্তু এই চিত্র না। আমাদের যেহেতু মহাপরিকল্পনা নাই, ফুটবল ফেডারেশনও নাই, ক্রিকেটেরও নাই, ওইভাবে কিন্তু আমরা জেলা লিগগুলো ওইভাবে বাস্তবায়ন করতে পারি না, যার জন্য এটা সমন্বয়ের অভাবের কারণে কিন্তু এই কথাগুলো এসছে। বাট এভাবে উনি যেভাবে বলেছেন সেভাবে না। আমাদের যারা কাজ করছেন ক্রিকেট বোর্ডে, আমি মনে করি তাদেরই এটা দায়ভার নিতে হবে। উনি একটা কথা বলেছেন যে ফুটবলের সঙ্গে প্রয়োজন হলে মারধর করতে হবে। এটা কি আসলে সমাধান করার জন্য মারধরে যাওয়ার দরকার আছে, না বসেই টেবিল টকে সমাধান করার সুযোগ আছে? উনি তো এগুলো একটা রাস্তাঘাটের কথাবার্তা বলেছেন। উনি কি আসলেই পারবেন এগুলো মারামারি করে কোনো জেলায় যেয়ে কারোর সাথে মারপিট করতে পারবে? কেউ কে এই মারপিটের অবস্থায় আসবে? অবশ্যই না। আমাদের ফুটবল ফ্যান যারা আছে উনি এই দখল সামলাতে পারবে নাকি? উনি পট করে একটা কথা বলেছেন, উনি তো স্টেজে গান গায়, তো গান গায়ের ক্ষেত্রে যদি ওনাকে ওখানে আক্রমণ করে কেউ, তখন কি জবাব দিবেন উনি? তবে ওনার এই কথাগুলো ভদ্রতার বাইরে চলে গেছে। আচ্ছা, আমরা বলছি যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলছি, ভাষাগত সমস্যা বিসিবি পরিচালকের হয়তো ছিল, কিন্তু যে সমস্যাটার কথা বলছি সেই সমস্যাটা নিয়ে দীর্ঘদিন ধরেই আলাপ হচ্ছিল। আমি আবারও বলছি যে মানে এইটার আসলে সমাধানটা কিভাবে করা যায়, কারণ আমরা দেখছি যে সবগুলো জেলাতেই হয়তো একটা স্টেডিয়াম আছে, সেখানেই সারা বছর ক্রিকেটও হচ্ছে, ফুটবলও হচ্ছে। ইভেন আমরা ঢাকাতেও মাঠ সংকট নিয়ে অনেক বছর ধরে কথা হচ্ছে। আপনাদের যে লিগগুলো হয়, আমরা জেলা লিগগুলো বাদ দিই, পায়োনিয়ার লিগের ম্যাচ অ্যারেঞ্জ করতে অনেক সময় সমস্যা হয়ে যায়। আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল ম্যাচ অ্যারেঞ্জ করতে ফুটবল আর আর্চারির মধ্যে একটা ঝামেলা হয়ে যাচ্ছিল মাঝখানে, সেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করতে হচ্ছিল। সুতরাং মাঠ সংকটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আসলে অনেক আগে থেকেই আছে। সেটা নিয়ে আপনারা কথা বলেছেন কিনা, সেটা নিয়ে মানে কিভাবে কাজ করা যায়?
না, জাতীয় স্টেডিয়ামটা কিন্তু আসলে হওয়ার কথা ছিল ফুটবলের, যেহেতু মিরপুর স্টেডিয়ামটা শেরেবাংলা স্টেডিয়ামটা দিয়ে দেওয়া হয়েছিল ক্রিকেটকে, এবং জাতীয় স্টেডিয়ামটা নেওয়া হয়েছিল ফুটবলের জন্য। আলটিমেটলি এই স্টেডিয়ামটা কিন্তু ফুটবলের জন্যই আসলে বেশিরভাগ সময় ব্যবহার হওয়ার কথা। তো সেক্ষেত্রে আর্চারির হঠাৎ করে একটা প্রোগ্রাম বা ফুটবলের আরেকটি প্রোগ্রাম হচ্ছে, এটা আসলে আমরা যেটা মীমাংসায় আসতে পারি আর কি, সেটা আমি মনে করি যে ক্রীড়া মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ড তারা কিন্তু এইসব বিষয়গুলো পরিষ্কারভাবে আলোচনার মাধ্যমে এটি নির্ধারণ করতে পারে, কখন কার লিগ হবে, কখন কার সময় নিবে। এগুলো কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, কারণ এই মাঠগুলো সব ক্রীড়া পরিষদের, যার কারণে ক্রীড়া পরিষদই এগুলো বন্টন করে দিতে পারেন। এবং আমরা অনেকদিন দীর্ঘদিনের এগুলোই তো দাবি যে মাঠ পাচ্ছি না, খেলা হচ্ছে না। ফুটবলে কিন্তু জেলা লিগগুলো হচ্ছে না একটি কারণে, সময় মতো মাঠ পাচ্ছে না। ক্রিকেট এসে ও জায়গায় পিচ করে বসে থাকতেছে মাঝখানে। তো এগুলো অনেক কিছু ব্যাপার আছে, এগুলো সমাধানযোগ্য, কিন্তু আমরা সুদূর পরিকল্পনা নাই বলে হয়তো আমরা, ক্রিকেটেরও নাই, আমি মনে করি ফুটবলেরও নাই। তো যার কারণে আমরা এই মাঠগুলোর সমাধান করতে পারছি না। আমার অদূর ভবিষ্যতে যেহেতু এই একটা কি বলে একটা বাজে কথা চলে আসছে, এটা সমাধান অবশ্যই একটা সুন্দরভাবে হবে বলে আমি মনে করি। ক্রিকেট বোর্ড তাদের দাবিটা জানিয়েছে কালকে, যেটা তারা বলেছে এটা নিশ্চয়ই একজন বিসিবি পরিচালক যেহেতু বলেছেন আমরা এটাকে অফিসিয়াল ধরে নিতে পারি, এবং তিনি হচ্ছেন এইজ লেভেলের দায়িত্ব পেয়েছেন, সুতরাং তিনি এখন জেলায় জেলায় যাচ্ছেন, জেলায় জেলায় মাঠগুলো দেখছেন, সেখানে তার প্রতিবন্ধকতার জায়গা সেটি তিনি জানিয়েছেন। আমি একটু বলি, এটা কিন্তু ওনার একার দাবি, এটা কিন্তু ক্রিকেট বোর্ডের দাবি না। এখন দেখা যাবে ক্রিকেট বোর্ডের কনফারেন্সে উনি দাবি জানিয়েছেন। আমি বলি, যদি বোর্ড এই মুহূর্তে আগামী 2-3 দিনের ভিতরে এটার কোনো সলিউশন না দেয়, ওনার কথার জবাব যদি না দেয়, ধরে নিব যে এটা বোর্ডের কথা। আচ্ছা, তখন হয়তো ফুটবল তখন তার চিন্তায় যাবে যে হ্যাঁ, এখন যেহেতু বোর্ডের সবাই ছিল, ঊর্ধ্বতন প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ছিল, ডাইরেক্টররা সবাই ছিল, এখন তারা কি বক্তব্য দেয় এইটার পরিপ্রেক্ষিতে, যেহেতু এটা রিয়্যাক্ট হয়েছে অনেক বড়, এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার না, অনেক বড় কথা বলে ফেলেছেন, যত না বলা উচিত ছিল তার চেয়ে বেশি কথা বলে ফেলেছেন। তো আমি মনে করি যেহেতু এটা বোর্ডে আলোচনা হতে পারে, ইন্টারনাল কথা হতে পারে, এমনি পাবলিকলি বা যে কোনো কারণে বোর্ডের এইভাবে ওপেনভাবে তার বলা উচিত হয়নি। এইটার কিন্তু এটা যদি আগামী 2-1 দিনের ভিতরে ওনারা বোর্ড যদি এটার কোনো সমাধানে না আসে, তাহলে হয়তো একটা ব্যাপকতা আরও বাড়বে আমি মনে করি। কারণ ফুটবলের অনেক ফ্যান আছে, বর্তমানে একটা ক্রেজ আছে, আমরা যেটা আগে ছিল এখন চলে আসছে সেটা, এবং ক্রিকেট মাঝখানে হয়তো আরও বেশিটা অনেক দূর এগিয়ে গিয়েছিল। ক্রিকেটের বর্তমান অবস্থা কিন্তু খুব বেশি ভালো আছে বলে আমরা দেখছি না, আমি যেহেতু ক্রিকেটও ফলো করি, বাট তাদের অবস্থান কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে, এই যে কি বলে ফিক্সিংয়ের কথা আসুক, খেলোয়াড়দের কথা আসুক, অনেক সমস্যায় তারা জর্জরিত, তাদের সমাধানগুলো আগে করে এদিকে পা দেওয়া উচিত বলে আমি মনে করি। রাইট, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ধরে নিচ্ছি যে এটা বিসিবির একজন পরিচালক যেহেতু বলেছেন, অফিসিয়াল বক্তব্য ধরলাম। বাফুফেও তো নিশ্চয়ই এই সমস্যাটা, আপনি একটু আগে বলছিলেন যে ক্রিকেট ফুটবলটা দখল করেছে, মানে উল্টো কথাটা বললেন, মানে উল্টো ভাবে উনি মিন করেছে বললেন। তো ফুটবল ফেডারেশন এতদিন পর্যন্ত কি বলেছে, বা এই ধরনের কোনো কথাও তো আমরা তাদের ভাষাগত একদম সংযত থেকেও তো তারা কখনো বলেনি যে ক্রিকেট বোর্ড আমাদের মাঠগুলো দখল করেছে, আমরা এটা উদ্ধার করতে চাই বা সামথিং লাইক দ্যাট। না, এটা আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট আগে ভদ্রলোকের খেলা ছিল, আমরা বলতাম আর কি সবসময় ভদ্রলোকের খেলা, ইংলিশ অনেক। ফুটবল কি ছিল না? ফুটবল সবসময় ফুটবল ভদ্রলোকের খেলা এই জন্য বলে নাই যে মাঠে মারামারি হয়, বডি কন্ট্যাক্টের খেলা, এই জন্য মনে হয় না যে ফুটবল মানে ভদ্র, মানে গায়ে টাচ হবে না এরকম একটা খেলা। কিন্তু ক্রিকেটের চেয়ে বাইরে চলে গেছে এখন, তো সেখানে ফুটবল অনেক সংযত আছে। এখন দেখবেন না যে রেফারিকে মারে, কোনো জায়গায় রেফারিকে মারে, অফিসিয়াল খেলায় মারার সুযোগ পায়, আগে কিন্তু সেটার সুযোগ ছিল, এই সুযোগগুলো অনেক বন্ধ হয়ে গেছে। এখন বলা যায় যে ক্রিকেট চেয়ে ফুটবল অনেক ভদ্রলোকের খেলা, এবং বডি কন্ট্যাক্টের খেলা হলো ভদ্রলোকের খেলা। তো আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্রিকেটের কথা বলেছেন উনি, বাট এখান থেকে তাকে এই কথাটা উজ্জ্ব করতেই হবে, না হলে এটা আমার কাছে মনে হয় যে আমি একা তো নই, পুরো বাংলাদেশে অনেক ফুটবল ফ্যান আছে, অনেক ফুটবল খেলোয়াড় আছে, অনেক ফুটবলের অফিসিয়ালস আছে যারা এটা রিয়্যাক্ট করবে এবং অলরেডি রিয়্যাক্ট করা শুরু করেছে। রাইট, মানে সেই ব্যাপারেই আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আমি যতটুকু জেনেছি যে অনেক সাবেক ফুটবলাররা বাফেতে জড়ো হচ্ছেন, তারা এটার বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক প্রতিবাদ তারা জানাবেন, আপনি জানেন কিনা সেটা?
আমি সেটা জানি না, বাট সবার একটু মেসেজ পেয়েছি যে এই ধরনের একটা পরিকল্পনা তারা করছে, এবং তার আগেই আমার মনে হয় একটা মীমাংসায় চলে আসা উচিত। মীমাংসা হতে পারে যে বোর্ড থেকে একটা এই কথাগুলো মানে কি বলে সরিয়ে নেওয়া উচিত এবং দুঃখ প্রকাশ করা উচিত, ইভেন দো আসিফ ক্ষমা চাওয়া উচিত। রাইট, আমরা দেখার অপেক্ষা থাকবে আর কি যে বিসিবি কি ধরনের উদ্যোগ নেয়। আমরা আপনার কাছে আবারও আলোচনায় ফিরব। দর্শক, আমরা আলাপ করছি বাংলাদেশের ফুটবল নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক। মানিক ভাই, আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ফুটবল নিয়ে কথা বলছিলাম, একটু ন্যাশনাল টিমের দিকে তাকাতে চাই। আজকে হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বাংলাদেশ দল আরও বেশ কিছুদিন আগে থেকেই ক্যাম্প শুরু করেছে, সামনেই দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ আছে। বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের দলটা যে অবস্থায় আছে, আমরা একটা কথা সবসময় শুনি যে মানুষ তার মূলের দিকে ফিরে যায়। আমার মনে হয় ফুটবলটা এখন তার শেকড়ের দিকে ফিরছে। আপনারা যখন ফুটবল খেলেছেন তখন ফুটবলের ক্রেজটা ছিল অন্যরকম, মাঝে অনেক দিন আমরা সেই ক্রেজটা দেখিনি, এখন আবার মনে হচ্ছে সেই আগের ক্রেজটা ফিরে আসছে। আপনার কাছে এখনকার ফুটবলটা দেখে কেমন মনে হয়? আপনাদের সময়কার যে জনপ্রিয়তা ছিল সেদিকে আমরা আবার ফিরে যাচ্ছি কিনা? না, আমাদের সময়কার ফুটবলের জনপ্রিয়তার কাছে এটা আসবে না এখনো। আচ্ছা, তবে এগোচ্ছে এবং মানুষ ফুটবলকে নিয়ে ভাবছে এবং সেই ভাবার ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে জাতীয় দল। আমরা সবসময় বলে আসছি, আগে যে জাতীয় দল ভালো করেছে তা না, আগে খেলাই ছিল হলো ফুটবল এবং বাংলা সিনেমা, যার জন্য মানুষের মনের ভিতরে ওই কাজগুলোই করতে হয়। এখন তো ভেরিয়েশন আছে, অনেক অপশনস আছে, চ্যানেলগুলো খুললেই বিভিন্ন খেলা দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠান দেখা যায়, যার কারণে এখনকার অবস্থানের সাথে তখনকার অবস্থান তুলনা করা যাবে না। তারপরেও আমি মনে করি ফুটবল যেভাবে এগোচ্ছে, জাতীয় দল যেভাবে ভালো করার সুযোগ তৈরি করে দিচ্ছে, রেজাল্ট আসলে বাংলাদেশের দর্শক মাঠে ফিরে আসবে জাতীয় দলের ক্ষেত্রে, এবং জাতীয় দল যখন ভালো রেজাল্ট করবে তখন ক্লাব ফুটবলের দিকেও দর্শকদের নজরগুলো বাড়বে, তখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের দিকে দর্শকদের আকর্ষণটা চলে যাবে। কোন খেলোয়াড় কোন দলে খেলছে, ওই খেলোয়াড়কে ন্যাশনাল টিম ভালো খেলতেছে, তখন ওই খেলোয়াড়ের খেলা ওই দলের খেলা দেখতে যাবে। তো আমি মনে করি যে এই ক্ষেত্রটা তৈরি হচ্ছে। সামনে যে দুটি ম্যাচ আছে, আমরা অলরেডি 3টি ম্যাচ খারাপ করে ফেলেছি, আমি বলবো 4টি ম্যাচ, এর ভিতরে হংকং, চায়না, সিঙ্গাপুর, ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সাথে আমরা ড্র করেছি, হংকং চায়নার সাথে একটি ম্যাচ ড্র করেছি, একটি হেরেছি, আর সিঙ্গাপুরের সাথেও হেরেছি। এই ম্যাচগুলো আমাদের জেতার কথা ছিল। এই ম্যাচগুলো আমরা কৌশলগত কারণে হয়তো জিততে পারিনি। জিতলে আজকে চিত্রটা আরও ভিন্ন থাকতো। হয়তো আসিফের এই কথা মাটিতেই পড়তে দিত না, আচ্ছা, তার আগেই লুফে নিত। হ্যাঁ, তো আমি সেটাই বলছি যে ফুটবল এমন একটা জায়গায় যেতে শুরু করেছে। তো সামনের যে দুটি ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে, বিশেষ করে নেপালের সাথে যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, এটাও জিততে হবে, বাট ইন্ডিয়ার সাথে আমাদের কোনোভাবে হারা যাবে না, আমাদের মাঠে আমাদের জিততে হবে। এই ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডিয়ার সাথে আমরা অনেক আগে থেকেই খেললে মনে হয় যে একটা দাও কুড়াল সম্পর্কের একটা মাঠে ক্ষেত্রটা তৈরি করে দেয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে আমাদের জিতলে আমাদের ফুটবলের মান বাড়বে, আমি বলবো না অতি উপরে যায়, কিন্তু অবস্থানটা ভিন্ন মাত্রায় যাবে এবং দর্শক অবশ্যই ফুটবলের দিকে তার দৃষ্টিটা দিবে। তো আমি সামনে দুটি ম্যাচ বাংলাদেশের সফলতা কামনা করছি। তারা যেভাবে খেলছে এবং আস্তে আস্তে যেভাবে তাদের বন্ডিং তৈরি হচ্ছে, একদিনে তো হয় না, এটা সময়ের সাপেক্ষ ব্যাপার, এবং তার এই বন্ডিংটা তৈরি হলে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে এবং ভালো রেজাল্ট পেলে দর্শক ফিরে আসবে। মানিক ভাই, আপনি যে বলছিলেন যে সিঙ্গাপুরের সঙ্গে হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো জেতা জরুরি ছিল বা জেতার কথা ছিল, কিন্তু আমরা জানি যে র্যাঙ্কিংয়ে ওরা অনেক আগানো, তারপরেও আপনি আশা করছেন যে ওদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো জেতা দরকার ছিল, আপনি বলছেন। এটা কি শুধুমাত্র হামজার ইনক্লুশনের কারণে বা হামজা বা সমিতির ইনক্লুশনের কারণে, নাকি বাংলাদেশের ওভারঅল টিমটার মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? না, হামজা আসার পরে তো ডেফিনেটলি আমাদের চিত্রটা চেঞ্জ হয়েছে। একজন প্লেয়ার অনেক ইন্সপায়ার করে। আপনি দেখেন যে অনেক দেশে হয়তো রোনাল্ডো যে জায়গায় খেলছে, রোনাল্ডোকে কেন্দ্র করে কিন্তু রেজাল্ট অনেক ভালো ভালো হয়তো পাচ্ছে তারা। তো আমাদের এদিকে আমাদের ক্ষেত্রে হয়তো হামজা একজন বিশেষ, তো এই বিশেষের কারণে হয়তো অনেক খেলোয়াড় ইন্সপায়ার হচ্ছে, মাঠে উজ্জীবিত থাকছে এবং রেজাল্টের জন্য শতভাগ দেওয়ার চেষ্টা করছে। হামজা একজন প্রফেশনাল প্লেয়ার, ন্যাশনাল টিমে যখন খেলছে মনে হচ্ছে না যে তার কোনো ঘাটতি রাখছে।
তো এই ব্যাপারগুলো অনেক নবীন তরুণ খেলোয়াড় এবং যারা আমাদের ম্যাচুইড খেলোয়াড় আছে তাদেরকে উজ্জীবিত করছে, যার জন্য মনে হচ্ছে যে একটা টিম হিসাবে তারা খেলছে এবং মাঠের একটা রেজাল্টের জন্য হয়তো আনফর্চুনেটলি রেজাল্ট পাচ্ছে না, বাট রেজাল্টের জন্য চেষ্টা করতেছে। এই চেষ্টাটা কিন্তু দর্শক এখনও মানে মাথা ঘুরিয়ে নেয়নি, তারা এখনও বাংলাদেশের পক্ষে আছে, টিমের পক্ষে আছে, রেজাল্ট পাবে এটা বিশ্বাস করছে। আমরা আনফর্চুনেটলি আমাদের কৌশলগত কারণে হয়তো ম্যাচগুলো বের করতে পারিনি। হ্যাঁ, সিঙ্গাপুরের সাথে আমাদের জেতা ডেফিনেটলি উচিত ছিল এই মাঠে, এবং হংকং চায়নার সাথেও আমরা সেকেন্ড হাফে যে ফুটবল খেলেছে তো সেই ফুটবল অনুযায়ী তারা জেতা উচিত ছিল। তো এই যে জিততে পারেনি এটা কিন্তু আমরা হয়তো দর্শকদের সাময়িক একটা হতাশা দিল। ফুটবল যে একটা টিম গেম এবং তাদের ভিতর যে একটা ইউনাইটেডলি খেলছে এটা কিন্তু প্রমাণিত হয়েছে, যার কারণে দর্শক এখনও মাঠে ঝাঁপিয়ে পড়ছে এবং রেজাল্টের অপেক্ষায় আছে। এবং রেজাল্টটা যদি ভালো হয় আমি বিশ্বাস করি যে বাংলাদেশের দর্শকরা ফুটবলের দিকেই মুখ ঘোরাবে। মানিক ভাই, খেলোয়াড়ি জীবনে আপনি ডিফেন্সেই খেলেছেন। আমরা যে লাস্ট ম্যাচটাতে আমি বিশেষ করে হংকং চায়নার সঙ্গে আমরা ঘরের মাঠে যেটাতে হচ্ছে হারলাম, একেবারে লাস্ট মোমেন্টে আমরা গোলটা খেলাম, যেটা আমাদের ড্র করে আসার কথা ছিল। একদম 40 সেকেন্ডস আগে হচ্ছে আমরা একটা গোল হজম করতে হলো, এবং পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে বাংলাদেশের ডিফেন্সেরই দোষ সবাই দিয়েছেন, এবং ডিফেন্ডারদেরকেও আসলে ওই সময় খুবই ঢিমে তালে মনে হচ্ছিল আর কি, তারা অনেকটা ছেড়েই দিয়েছিলেন মনে হচ্ছিল। তো আপনি অ্যাজ এ ডিফেন্ডার, আপনি যখন ডিফেন্ডার ছিলেন, মানে আপনি হলে ওই পজিশন, মানে ওই সময়টাতে আপনি কিভাবে ডিফেন্ড করতেন, এবং আপনি এখনকার যে ডিফেন্ডাররা আছেন তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? না, এই জায়গায় আমি যেহেতু কোচ সেই জায়গাটা থেকেই আসি, আমার কাছে মনে হয়েছে যে টিম যখন গোল দিয়েছে 1-1 ড্র হয়েছে, তখন 2-2 ড্র হয়েছে, তখন মনে হয়েছে যে আমরা জিতলে একটা পজিশনে যাব, আমাদের একটা কোয়ালিফাই করার সুযোগ থাকবে। প্লেয়ারদের ভিতরে সেই কিন্তু উজ্জীবনা ছিল তাদের ভিতরে, যার কারণে তারা পিছনে না তাকিয়ে মনে করেছে আরেকটি গোল যদি দেওয়া যায় ওই মুহূর্তে। তো উল্টা আমরা বরং গোল খেয়ে গেছে। এটা হলো অনেক সময় হয়, এটা সাইকোলজিক্যাল একটা মোর অ্যাটাকিং ছিল, এফোর্ট ছিল যে আমরা দেখি না এই ম্যাচটা জিতে আমাদের অবস্থানটা ভালো করা যায় কিনা, এদিকেই কিন্তু গিয়েছে। একটু বলি, আমরা যদি মনে করতাম যে ড্র হলে আমাদের একটা পজিশনে থাকবে, ড্র হলে আমরা চ্যাম্পিয়ন হব, ড্র হলে আমরা কোয়ালিফাই করব, তখন একটা প্রেক্ষাপট থাকতো যে আমি কীভাবে ডিফেন্ড করবো, এই ম্যাচটাকে এইভাবে 2-2 ড্র করা যায় কিনা, হ্যাঁ ধরে রাখা যায় কিনা। কিন্তু আমাদের জিততে হবে এই মনোভাবটা কিন্তু তাদের ভিতরে ছিল, যার জন্য তারা খুব অ্যাটাকিং মুডে ছিল। প্লেয়ারদের তখন নার্ভ কিন্তু থাকে হলো যে অনেক 100 মিনিট প্রায় খেলে ফেল, 90-এর পরে বোধহয় আরও 10 মিনিট অ্যাড হয়েছে। তো সেখানে 100 মিনিটের খেলায় তখন দেখা যায় এই কনসেন্ট্রেশনটা ধরে রাখা খুব কষ্ট হয়। আমি বলছি না, টার্গেটটা যদি ভিন্ন থাকতো, টার্গেটটা যদি ড্র থাকতো, ড্র করলেই আমরা চ্যাম্পিয়ন হব, ড্র করলেই আমরা কোয়ালিফাই করব, টার্গেটটা কিন্তু ছিল জয়ের, যার জন্য তারা আরেকটি গোলের জন্য চিন্তা করেছে। আবার কাউন্টারে আরেকটি গোল খেতে পারে, এটা চিন্তার বাইরে ছিল। কিন্তু ওই সময়টাই যেটা আমরা গোলটা হজম করলাম, আমার কাছে মনে হয় যে বলটা ক্লিয়ার করা হয়নি ঠিক মতো, মানে ওই ক্লিয়ার করার যে দুর্বলতাটা, সেটা কিন্তু আমার কাছে মনে হয় ওদের সামর্থ্যের দুর্বলতা। মানে আপনার কাছে এটা কিছুটা হতে পারে, কিন্তু আরেকটা আমি সাইকোলজিক্যাল ব্যাপারটাই বেশি চিন্তা করি, কারণ ওদের মাথার ভিতরেই ওইটা কাজ করছে। এই যে একটু সময়ের জন্য এই খেসারতটা দিতে হবে, ওদের কাছে হয়তো মনে হতো যে ড্র আর হারা তো সমানে, আমরা কোয়ালিফাই করতে পারবো না। এইসব চিন্তা থেকেই কিন্তু তাদের এই কাজগুলো, তখন হয়তো সিলি মিস্টেকসগুলো করে। অল ওভার দ্য ওয়ার্ল্ডই দেখবেন যে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যায় অনেক বড় বড় দল, বড় বড় স্টাররা। সো এটা আসলে ওইভাবে দোষারোপ না দিয়ে আমাদের এই যে একটা অনুপ্রেরণার জায়গা, এখান থেকে যাতে আমরা না সরে আসি, আমরা যাতে পারবো এই বিশ্বাসটা। এই প্রথমবার তো আমরা এই ধরনের অবস্থানে গেছি, আগে তো সাফের গন্ডির মধ্যেই ছিলাম, কারণ গন্ডির বাইরে যে আমরা খেলছি ওদের সাথে এবং ফাইট করছি, এটাই আমরা বড় করে দেখা উচিত। রাইট। দর্শক, ফুটবল নিয়ে আলাপ করছি, আমাদের সঙ্গে আছেন সাবেক কোচ এবং সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। মানিক ভাই, আমরা মাঠের ফুটবল নিয়ে আলাপ করছিলাম, কিন্তু মাঠের বাইরে যারা হচ্ছে কৌশল নির্ধারণ করে থাকেন তাদের নিয়েও মনে হয় আলাপ করাটা জরুরি এখন, কারণ বাংলাদেশ দলটা এখন যে পর্যায়ে আছে, যে অবস্থায় আছে, সেই পর্যায়ের কোচ কি বাংলাদেশের সাইডলাইনে আছেন কিনা, সেটি নিয়েও একটা প্রশ্ন কিন্তু উঠছে। ধন্যবাদ। কাবরেরা তো দীর্ঘদিন আছেন, কাবরেরাকে কি আমি কেন্দ্র করেই তো কোচিং স্টাফ বা ম্যানেজার যারা আছেন সবাই কাজ করছেন একসাথে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে
উন্নতির ধারা কিন্তু আছে। আমরা দুইটা জিনিস চেতে পারি, একটা হলো রেজাল্ট আর একটা হলো ভালো ফুটবল। কারণ আমি কোনটা চাই, সবসময় কিন্তু ভালো ফুটবল খেলে রেজাল্ট পাওয়া যায় না, আবার অনেক সময় রেজাল্ট পাওয়া যায় খারাপ ফুটবল খেলেও। এখন আমরা আগে খারাপ ফুটবল খেলতাম, মাঠে হয়তো দেখা গেল যে 60 মিনিট 70 মিনিট খেলে তারপরে থেমে যায়। এখন তো 90 মিনিট ফাইট করে টিমগুলো, আমার টিমটা এখন ফাইট করে হলো 90 মিনিট, লাস্ট মিনিট পর্যন্ত ফাইট করে, লাস্ট মিনিট পর্যন্ত ড্র করার চিন্তা করে, জেতার চিন্তা করে। তো এটা তো নিশ্চয়ই আমি একদিকে কোচকে হয়তো এই ক্রেডিটটা দিব, আবার আরেক দিকে কোচকে ক্রেডিট দেবো না এই জন্য যখন আমরা হাঁটতে হাঁটতে মানুষ যেটা চায় আমি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছি, তখন কোচকেই সিদ্ধান্ত নিতে হবে আমি তো মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, আমি নিজেই চলে যাই। এই সিদ্ধান্তগুলো এইভাবেই কিন্তু আসে। কোচ ব্যর্থ হচ্ছে কি ব্যর্থ হচ্ছে না, কোচ কিন্তু বুঝতেছে যে মানুষ যেই চাহিদা, এই চাহিদা অনুযায়ী আমি ফুটবল খেলাও দিতে পারছি না, রেজাল্টও দিতে পারছি না, আমার নিজে থেকে সরে যাওয়া উচিত। এটা সবচেয়ে উত্তম একটা ব্যাপার। তো সেই ব্যাপারে হয়তো কাবরেরা হাঁটছে কিনা আমি জানি না, তবে এই দুইটা ম্যাচের উপরে অনেক কিছু নির্ভর করে, কাবরেরার ফিউচার নির্ভর করবে, সব কিছুই নির্ভর করবে। তো আমি মনে করি এখন পর্যন্ত ভালো ফুটবল খেলছে। এই এশিয়া কাপে দেখেছি যে আমরা ভালো ফুটবল খেলছে আমাদের টিম। এই ফুটবলটাকে রেজাল্টটা পেলে কিন্তু চিত্রটা অন্যরকম হয়ে যেত। মানে কি আপনি নিজে তো কোচিং করান, আপনি একটু টেকনিক্যাল আলোচনা করবেন যে কোচ যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, এখানে একাদশ গঠনের ব্যাপার আছে, এখানে সাবস্টিটিউট করার ব্যাপার আছে, তারপরে কোন ফুটবলারকে কোন পজিশনে উনি খেলাচ্ছেন, কাকে কিভাবে সেট করছেন, অনেকগুলো ব্যাপার আছে। আপনি একটু কোচের যে ট্যাকটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে একটু জানাবেন যে আপনি ক্যাবরেরার ট্যাকটিক্যাল ডিসিশনগুলো কিভাবে দেখেন। না, যেমন আমরা ইন্ডিয়ার সাথে, আমি প্রথম ম্যাচটাই ধরি, আমরা ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি ড্র করে আসলাম, হামজা যেদিন প্রথম মাঠে নামলো সবাই কিন্তু আমরা ওদিকে তাকিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে হামজা যেদিন আসলো হামজাকে মিডফিল্ডেই খেলানো হলো, বাট হামজাকে দিয়ে কর্নার কিক করাতে গেছে, ওদিকে করাচ্ছে হামজা, কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু হামজাকে নিয়ে তটস্থ ছিল কি করবে না, কিন্তু হামজাকে পাঠানো উচিত ছিল, আমার মনে হয় দিস ইজ ট্যাকটিক্যাল রুল, হামজাকে পাঠানো উচিত ছিল কর্নার কিকে হেডের জন্য, নট দেখা গেল হামজাকে টেনে পেনাল্টি করে দিয়েছে ইন্ডিয়ান গোলকিপার যেরকম মানে ফাম্বলিং করছিল, যে কোনো পেনাল্টি দিতে পারতো। সেই জায়গায় কিন্তু আমার কাছে হলো একটা ভুল ছিল, সিদ্ধান্ত ছিল যে হামজাকে কর্নার কিক করানোর জন্য, কর্নার কিক হেডে যাওয়ার জন্য সেটা কিন্তু তাকে ইউজ করা হয়নি। পরের ম্যাচে আমরা দেখেছি হামজা হেডে গোল করেছে। এবং দ্বিতীয় ম্যাচে এসে ঢাকায় দেখা গেল যে জামাল ভুঁইয়াকে ভুটানের সাথে খেলালো, কিন্তু আমি ম্যাচটাতে এসে খেলতে পারলাম না, সিঙ্গাপুরের বিপক্ষে আমি খেলাতে না, সিঙ্গাপুর না, আমরা হংকং চায়নার বিপক্ষে আমরা খেলালাম না, কিন্তু হংকং চায়নার বিরুদ্ধে আমরা কিন্তু সেকেন্ড হাফে প্রচুর কর্নার কিক পেয়েছে, যেখান থেকে জামাল ভুঁইয়া কর্নার কিকে মাস্টার এখন। তো তাহলে যদি জামাল কর্নার কিক করতে যেত, হামজা সে জায়গায় ইউজ করতে পারতো। তো এগুলো কিছু টুকিটাকি ভুল সিদ্ধান্ত বলবো আমি, ইন্টেনশনালি না, ভুল সিদ্ধান্ত। অনেক সময় হয়তো বড় প্লেয়ারের ক্ষেত্রে ডিসিশন দিতে হয়তো কোচের অনেক সময় অসুবিধা হয়, তো সেগুলো হয়েছে কিনা আমি ভিতর থেকে জানি না, বাট আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তগুলো যদি আমরা ঠিক মতো নিতে পারতাম তাহলে আমাদের টেবিলে এই এশিয়া কাপের টেবিলটা আরও স্ট্রং থাকতো, হয়তো আমরা কোয়ালিফাইয়ের কথা চিন্তা করতে পারতাম, বাট আমরা ওখান থেকে কিন্তু বঞ্চিত হয়েছি। রাইট। আরেকটা বিষয় হচ্ছে যে সিন্ডিকেট বলে একটা কথা হচ্ছে, আজকেও আমরা দেখেছি যে সমর্থকদের একটা প্রতিবাদ সমাবেশ আছে, তারা এটা নিয়ে অনেক দিন ধরে আন্দোলন করে যাচ্ছে, অনেকটা আন্দোলনই বলবো, আন্দোলন করে যাচ্ছে, সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও। এবং এই যে সিন্ডিকেটটা, এটা মূলত হচ্ছে ক্যাবরেরা এবং একটা নির্দিষ্ট ক্লাবকে কেন্দ্র করে। আপনি যেটা বলছেন যে বড় প্লেয়ারদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোচের অনেক সময় তারা ইনডিসিশনে ভোগেন, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে কোচকে কি মোটিভেট করা হয় কিনা, বা কোচকে কেউ প্রভাবিত করে কিনা দল গঠনের ক্ষেত্রে, এই বিষয়টা যৌক্তিকতা কতটুকু বা বাস্তবতা কতটুকু? আমি যদি একজন স্বাধীনচেতা কোচ হয়ে থাকি বা আমি একজন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাই, তাহলে তো এই অপশনগুলো আসবেই না, কারণ আমি জানি রেজাল্ট ওরিয়েন্টেড কোচ, আমি রেজাল্ট দিতে পারবো, আমি থাকবো, রেজাল্ট দিতে পারবো, আমি থেকে চলে যাব। এখানে সিন্ডিকেটের অপশনটা আসলে আমি বিশ্বাস করতে চাই না অ্যাজ এ কোচ কারো কথায় শুনে একটা প্লেয়ারকে 11-এ খেলাবে, টিমে নিতে পারে, বাট খেলাবে এটা আমি চিন্তাই করতে পারি না।
বা তারপরে দেখা যায় যে অনেক প্রবাসী খেলোয়াড় আছে, অনেকের এটা নিয়ে সবচেয়ে বড় আক্ষেপ যে আমরা প্রবাসী খেলোয়াড়দেরকে আরও ভালোভাবে কেন ইউজ করতে পারি। আমি মনে করি যে সময় অবশ্যই আছে, সিদ্ধান্ত বাফুফের, কোচের, আমরা কাদেরকে আমরা ন্যাশনাল টিমে সুযোগ দিব। এজ গ্রুপ টিম আছে, আমাদের কতগুলো সুযোগ আছে প্রবাসী খেলোয়াড়দের সুযোগ দেওয়া। ন্যাশনাল টিম 23, আন্ডার-20, আন্ডার-19, আন্ডার-16, এখান থেকে কিন্তু আমাদের সুযোগ আছে তাদেরকে সুযোগ দিয়ে আমাদের ন্যাশনাল টিমে আরও ভারী করা। এবং লোকাল প্লেয়াররা অনেক সময় মনে করে যে আর প্রবাসী খেলোয়াড়রা, তারা তো আমাদের দেশের খেলোয়াড়, প্রবাসীরা তো আমাদের দেশেরই খেলোয়াড়, আমাদের রক্তের খেলোয়াড়। তো এখানে আমাদের দুই ভাগ করার কোনো স্কোপ নাই, তারা ভালো খেললে তারা খেলবে। এবং আরেকটি বিষয় আমি অপোজ করি আর কি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি সিদ্ধান্ত দিয়েছে, যেটা হলো যে সাফের খেলোয়াড়রা লিগে খেলতে পারবে। এইটা সবচেয়ে ভুল সিদ্ধান্ত। আমি মনে করি যে এই সিদ্ধান্তটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব খারাপ সিদ্ধান্ত নিয়েছে। এটা আগামীতে আশা করি না রাখার জন্য সবাই প্রতিবাদী হবে। বিকজ আমার লোকাল খেলোয়াড়রা বসে থাকলে তাহলে লোকাল প্লেয়াররা কোথায় খেলবে, জায়গা কোথায়? আমি যদি কম্পিটিটিভ লিগ না খেলতে পারি তাহলে ন্যাশনাল টিমকে কীভাবে সার্ভিস দিব? রাইট। তো এই ব্যাপারগুলো আসতে পারে আমি মনে করি। তো এগুলো যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, সিন্ডিকেট বাদ দিয়ে এগুলো থাকবেই। আমি যখন রেজাল্ট দিতে পারবো না, অনেক কথা আসবে, অনেক কথা আসলে কতটুকু যুক্তি আছে অবশ্যই আমি মনে করি যদি এরকম কথা এসে থাকে তারপরও বাফুফের এটি ক্লারিফিকেশন করা প্রয়োজন রয়েছে। বিকজ একটা ছোট তদন্ত কমিটি করেও এটি দেখতে পারে যে আসলে এগুলো সত্য কি মিথ্যা, এটা জাতির সামনে উপস্থাপন করতে পারে। তাহলে ব্যাপারগুলো নেগেটিভলি যাবে না, কোনো কিছু, সব কিছুই পজিটিভলি লাগে। একটি কোচ সবসময় ভালো চায় টিমের, তার রেজাল্টটা সবসময় চায়, তার রেজাল্ট ভালো হলে তার র্যাঙ্কটা একটু উপরের দিকে উঠবে, তার বেতনটা আরও বৃদ্ধি পাবে। আমি মনে করি যে সিন্ডিকেটের ব্যাপারটা তদন্ত না করে আসলে ওপেন না বলে, তবে খালি চোখে হয়তো অনেকে বলতে পারেন, সাপোর্টাররা অনেক কিছু বলবেন, তারপর সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। রাইট, মানিক ভাই আপনি অনেক কথা বলেছেন দেশের ফুটবলের জন্য, ঘরোয়া ফুটবলের জন্য অনেক পরামর্শ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, সুপার সানডে ছিল গতকাল এবং সুপার সানডেতে আমরা যেটি দেখি যে বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ থাকে। আমরা সেগুলোর ফলাফলগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। গতকাল রাতে আমরা দেখেছি সবগুলো লিগেই বেশ কিছু ম্যাচ ছিল। এর মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের, যে ম্যাচটিতে একচেটিয়া জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তারা লিভারপুলকে হারিয়েছে 3-0 গোলে। তবে এই ম্যাচের আরেকটা সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে এই ম্যাচটি ছিল কোচ পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের 1000তম ম্যাচ এবং সেই ম্যাচে তিনি বেশ বড় একটা জয় পেয়েছেন। আমরা দেখেছি আরও বেশ কিছু ম্যাচ ছিল, অ্যাস্টন ভিলা সেখানে জিতেছে, ব্রেন্টফোর্ড জিতেছে, নটিংহ্যাম ফরেস্ট জিতেছে। তবে লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং রায়ো ভায়াকানোর একটা ম্যাচ ছিল, সেটি 0-0 ড্র হয়েছে। আমরা দেখেছি যে এই দলটির বিপক্ষে রায়ো ভায়াকানো অপেক্ষাকৃত দুর্বল দল হলেও রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের বিপক্ষে গত 4 বছরে তাদের মাঠে জিততে পারেনি। তবে বড় জয় পেয়েছে বার্সেলোনা, 4-2 গোলে তারা সেল্টা ভিগোকে হারিয়েছে। সেখানে হ্যাট্রিক করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। এছাড়া আমরা দেখেছি যে সিরিয়ায় ইন্টার মিলান জয় পেয়েছে 2-0 গোলে লাৎসিওর বিপক্ষে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম যে গতকালকের ম্যাচগুলোর ফলাফলগুলো। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।